আসসালামু আলাইকুম। সালাউদ্দিনস লেকচারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী শিক্ষক, শিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে। কমার্সের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষায় দুটি অঙ্ক মাস্ট সলভ করতে হয়। হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টির পূর্বে যতগুলো অধ্যায় আছে, যেমন জাবেদা, খতিয়ান, বিশেষ করে রেওয়া মিল, এই অধ্যায়গুলো যদি তোমাদের একটু ভালোভাবে জানা থাকে এবং চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ ইত্যাদি বিষয়ে বলে যদি সম্পর্কে তোমাদের মোটামুটি একটু ধারণা থাকে, তাহলে এই অধ্যায়টি করা একদম জটিল নয়। এবং আমি তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করব, যদি তোমরা প্রত্যেকটি লেকচার অনুসরণ করো, আশা করি ইনশাল্লাহ তোমরা পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই জানব আর্থিক বিবরণীটা কি। দেখো, আমি বোর্ডে সংজ্ঞাটা লিখলাম, একটু পড়ি। আর্থিক বিবরণী হলো এমন একটি বিবরণী যার দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাহলে এই অধ্যায়টা, এই সংজ্ঞাটি থেকে আমরা কি শিখলাম? দেখো, আমি এখানে দুটি জিনিস মার্ক করছি, খেয়াল করো। মুনাফা বা ক্ষতি এবং আর্থিক অবস্থা। আমরা প্রত্যেকেই জানি, একটি প্রতিষ্ঠান, একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন স্থাপন করা হয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থাপন করা হয় না। যখন এটা স্থাপন করা হয়, ধরে নেওয়া হয় যে কি এটা আজীবন চলমান থাকবে। তাহলে আজীবন চলমান থাকলে এটা একটি নির্দিষ্ট হিসাব নিকাশ, সুশৃঙ্খল হিসাব নিকাশ যদি না থাকে, তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানটা সফলতার মুখ দেখতে সক্ষম হবে না। সো এখানে দেখো, তাহলে তো এক্ষেত্রে করা হয় কি, একটি নির্দিষ্ট হিসাবকাল, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট হিসাবকালে ভাগ করা হয় এবং সেই হিসাবকালের মধ্যেই এই প্রতিষ্ঠানের আয়, ব্যয়, লাভ, ক্ষতি, সম্পত্তি, দায় দেনা এগুলো হিসাব নিকাশ করা হয়। সো এখানে এই বিবরণীতে জানা যাবে কি, যেমন আমাদের এখানে কয়েকটি ধাপের মধ্যে প্রথম এটা মুনাফা বা ক্ষতি, যেটি করা হবে আমাদের বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। আর এই আর্থিক বিবরণীর মাধ্যমে কি করা হয়, দেখো এখানে কি দিক, আর্থিক অবস্থা জানা যায়। আর্থিক অবস্থা বলতে কি, একটি হিসাবকাল শেষে বছরের শুরুতেই আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পত্তি, দায় দেনা ছিল সেগুলো, এবং একটি হিসাবকাল শেষে গিয়ে আমি কি পরিমাণ আয় করলাম, কি পরিমাণ ব্যয় করলাম, এগুলো ছাড়াও আমার কাছে কি পরিমাণ সম্পত্তি, দায় দেনা এবং মালিকানা সত্ত্ব রয়েছে, এগুলার বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী তৈরির মাধ্যমে আমরা এখানে কি সম্পত্তি এবং দায় দেনার পরিমাণ নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে জানব আর্থিক অবস্থার বিবরণীর ধাপসমূহ। দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের পাঠ্য বইয়ে 5টি ধাপের উল্লেখ করা হয়। ধাপগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, প্রথম ধাপ বিশদ আয় বিবরণী।
বিশদ আয় বিবরণী, এই যে এটা হচ্ছে কি স্টেটমেন্ট কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট, এটাকে ইনকাম স্টেটমেন্টও বলা যায়। ইনকাম স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী, এটা ওনার্স ইকুইটি, স্টেটমেন্ট। আমাদের বইতে এটা আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট বলে লিখতে পারি। তো এই যে আমাদের এখানে নবম ও দশম শ্রেণীতে স্বাভাবিক এই বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা বিষয়ের আলোচনা করা হয়েছে। এই দুইটা নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ এটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো আমাদের জানার দরকার নেই এখন, আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বিষয়গুলো ছাড়াও রেশিও অ্যানালাইসিস অর্থাৎ অনুপাত বিশ্লেষণও আমাদের আংশিক এখানে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কি করতে হবে, একটু জানতে হবে। কারণ আমাদের রেশিওগুলো না জানলে আমাদের পুরোপুরি অঙ্ক হয়তো কি পরীক্ষায় সমাধান নাও করতে পারি। কারণ এই দুটি প্রশ্ন থাকে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নে আমাদের রেশিওগুলো বের করতে বলা হয়, অর্থাৎ চলতি অনুপাত, তারল্য অনুপাত, এই সংক্রান্ত বিভিন্ন অনুপাত বের করতে বলা হয়। সো আমরা সেগুলোও শিখব, কোনো টেনশন করার দরকার নেই। আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত ধারাবাহিকভাবে যতগুলো ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা সবগুলো ক্লাস যদি মনোযোগ সহকারে করো তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমি যতই করি, যদি তোমরা বাসায় আমি যেগুলো করাই সেগুলো নিয়েই বসে থাকো, কিংবা অন্য টিচার যেই টিচারই করাক, তোমরা যদি সেগুলো নিয়ে বসে থাকো, কখনোই এই চ্যাপ্টারটা শেষ করা সম্ভব হবে না। টিচার যদি একটা অঙ্ক তোমাদের করায়, তোমাদের বাসায় 10টা অঙ্ক করার চেষ্টা করতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমাদের এই যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীটা হচ্ছে কি আসলে সেই বিবরণী যেখানে সকল প্রকার আয় এবং ব্যয়গুলো নিয়ে যে বিবরণীটা প্রস্তুত করা হয়। এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ কতগুলো বিষয় আয় ব্যয় যোগ বিয়োগ করতে হবে। একটা লম্বা একটা চার্ট আছে, আমি সেটা লম্বা না শর্টকাটে তোমাদের সামনে উপস্থাপন করব এবং বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে লিখে দিব। তোমরা এগুলো বাসায় চর্চা করবা। দেখো বিশদ আয় বিবরণীটা, এই বিবরণী থেকে আমরা ওই যে সংখ্যার মধ্যে দিয়েছিলাম, বের করেছিলাম কি লাভ বা ক্ষতি, এখান থেকে আমাদের সেই লাভ বা ক্ষতি বের করা হয়। অর্থাৎ একটি হিসাবকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি পরিমাণ আয় হয়েছে এবং কি পরিমাণ ব্যয় হয়েছে, অর্থাৎ আয়গুলো থেকে ব্যয়গুলো, বিভিন্ন রকমের ব্যয়গুলো বাদ দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই লাভ বা ক্ষতি আমরা বের করতে পারবো। তো দেখো আমরা দেখিনি, তাহলে সেটা কিভাবে নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্য বইতে 2 ধরনের প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী বের করার কথা বলা হয়েছে, তবে আমাদের পরীক্ষায় শুধু এক ধরনের, প্রায় সময় শুধু এক ধরনের প্রতিষ্ঠানের অঙ্কগুলোই আসে, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান এবং আরেকটা হচ্ছে কি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানটা আমরা এখানে আমি দেখাচ্ছি না, আমি শুধু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী বের করার নিয়মটা দেখাচ্ছি। সো দেখো আমরা ট্যাবলটা দেখি কিভাবে আমরা সেটা বের করব। এখানে লিখতে হবে কি, প্রথমে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, এখানে লিখতে হবে বিশদ আয় বিবরণী এত সালের,
বছরের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ওই যে আমাদের ছকটা অঙ্কন করার পূর্বে আমি তোমাদের এইটা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। দেখো, এই জায়গায় হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের অঙ্কটা আমরা করব, এবং এই জায়গায় হচ্ছে কি বিশদ আয় বিবরণী। এখানে আমি খালি রাখলাম কেন? এখানে যে সালের অঙ্কটা করব আমাদের সেই সালটা লিখতে হবে, এবং এই জায়গায় মনে রাখতে হবে কোনো সাধারণত হিসাবকাল ধরা হয় জানুয়ারি টু ডিসেম্বর, কি আবার কখনো কখনো ধরা হয় কি জুন টু জুলাই। সো আমাদের এখানে কি সালটা লিখবো, আর এই জায়গায় কি সাধারণত বেশিরভাগ অঙ্ক 31শে ডিসেম্বর থাকে, আমরা সেই অনুযায়ী করব। তবে আমাদের যদি মনে করা এখানে যদি দেওয়া হয় 30শে জুন দেওয়া হয়, তখন আমরা 30শে জুন সমাপ্ত বছরের জন্য করব। তো এখন আমরা দেখি, আমরা চারটা অঙ্কন করি। এই যে আমি একটা চার্ট অঙ্কন করলাম, বিবরণ টাকা। তোমাদের অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমাদের বইতে তো এই জায়গায় 3টা কলাম আছে, টাকার কলাম 3টা। আমি সাধারণত 2টা টাকার কলাম দিয়ে করাই। তোমরা এভাবে করলে আমার মনে হয় আর একটু ইজি লাগতে পারে। তবে তোমরা যদি 3টা কলাম করো সেভাবেও করতে পারো। তবে এইখানের ক্ষেত্রে একটা নেগেটিভ সাইড, যেটা আমার ক্ষেত্রে আমি মনে করি, সেটা হচ্ছে কি 3টা যখন তুমি টাকার কলাম বসাবে, কোন টাকাটা কোন ঘরে বসাবে এটা নিয়ে কিন্তু তুমি পরীক্ষার হলে একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো তোমরা ট্রাই করবা কি 2টা টাকার কলাম দিয়ে অঙ্ক করার জন্য। আমি এই যে নমুনা, এটা কি আমরা বিশদ আয় বিবরণীর কি কি আসতে পারে সেগুলো এখানে দেখো। প্রথমে আসবে নিট বিক্রয়। নিট বিক্রয়টা আমরা সোজা এই জায়গায়, এই যে আবার প্রশ্ন করতে পারো, স্যার ক্রস চিহ্নটা কি? ক্রস চিহ্নটা এটা আমি কাল্পনিক একটা টাকা ধরলাম, এই জায়গায় টাকাটা বসবে। এখান থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা কি করতে হবে? বাদ দিতে হবে। এখান থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যখন বাদ দিয়ে দিব, তখন যেটা আসবে এই যে এটার নাম হচ্ছে আমার মোট মুনাফা। মোট মুনাফা বা গ্রস প্রফিট। এইখান থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় সমূহ আমরা এখানে বিভিন্ন প্রকার পরিচালন ব্যয় পাবো, সেগুলো কি করব? এখান থেকে যোগফলটা এখান থেকে বিয়োগ দিয়ে যেটা পেলাম এটার নাম হচ্ছে কি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এরপরে এখানে যোগ করতে হবে অন্যান্য আয়। অন্যান্য আয় অর্থাৎ আমাদের এখানে দেখো পরিচালন ব্যয়টা আমরা সাধারণত দুই ধরনের দেখে থাকি। একটা হচ্ছে কি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অর্থাৎ বিক্রয় এবং বিতরণ খরচ। একটা হচ্ছে কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ অফিস ও প্রশাসনিক ব্যয়। এইগুলা ছাড়া আমাদের
যদি অন্যান্য কোনো ব্যয় থাকে এগুলোর বাহিরে সেগুলো হবে আমাদের অন্যান্য ব্যয়। এবং সাধারণত আমরা এটা পরিচালন আয় ধরা হয়, বিক্রয়টা হচ্ছে মেইন পরিচালন আয়। এটা ছাড়া যে বাকি বিক্রয় সংক্রান্তগুলো ছাড়া অন্যান্য যে আয়গুলো থাকে এগুলাকে বলা হয় কি অন্যান্য আয়। সো আমরা এখানে এটা যোগ করব, এটা যোগ করার পরে যোগফলটা থেকে আমরা বিয়োগ করব কি অন্যান্য ব্যয়সমূহ। এই যে বিভিন্ন ধরনের অন্যান্য ব্যয়গুলো যোগ করার পরে এটা এখান থেকে বিয়োগ করব। এটা আমরা কি করব, জেড টেনে অর্থাৎ ক্লোজ করে দিয়ে, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত নেট মুনাফা বা ক্ষতি। আমি এখানে দেখো আমাদের যদি এই জায়গাটা এই যে ব্যয়টা অর্থাৎ এখানে যদি এটা মাইনাস ফিগার আসে আমরা এটাকে কি লিখব, নেট ক্ষতি লিখব। আর যদি কি হয় প্লাস ফিগার আসে তাহলে আমরা সেটাকে ধরে নিব নেট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে এই যে চার্টটা দেখো, পাঠ্য বই কিন্তু অনেক লম্বা করে দেওয়া আছে। আমি শুধু যে মেইন ওয়ার্ডগুলো এখানে লিখলাম, তোমরা এভাবেই এই অল্প কথায় এই চার্টটা আজকের ক্লাসে নেক্সট ক্লাসে আসার আগে তোমরা শিখে নেবে। যদি শিখে নাও এর পরবর্তীতে আমি দেখাবো, অর্থাৎ এই যে নির্বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়টা কীভাবে নির্ণয় করা হয়, সেখানের মধ্যে কি কি আছে এইগুলো আমি লিখে দেব এবং বুঝিয়ে দেব। এরপরে আমাদের বইতে দেওয়া আছে পরিচালন মুনাফা কি, পরিচালন ব্যয়সমূহ অন্যান্য আয়ের মধ্যে কি আসতে পারে, অন্যান্য ব্যয়ের মধ্যে কি আসতে পারে। তোমরা বই থেকে মেইন বইটা একটু ফলো করবা এবং বারবার চেষ্টা করবা, দেখবা যে কি আর্থিক অবস্থার বিবরণী খুব ইজি হয়ে গেছে। এবং আমি ক্লাসটি শেষ করার পূর্বে সবার প্রতি অনুরোধ থাকবে, আমার ক্লাসটি যদি ভালো থাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।